নমস্কার। মঙ্গলবার যে রক্ত স্নান আমাদের সেই সুন্দর পাহেলগাঁওর সেই সবুজ উপত্যকায় হয়ে গেল, সেটা আমাদের নাড়ায়নি, আমাদের একেবারে স্তম্ভিত করে দেয়নি এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই, আমাদের দেশে তো নেই বললেই চলে। এখন দেখুন, এই ঘটনাটা ঘটে যাবার পর থেকে হঠাৎ করে আমাদের পুরো পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা আমূল পরিবর্তন এলো। প্রথমত আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডিয়ান সাইড থেকে যে রিয়াকশনটা হয়েছে, সেই রিয়াকশনের একটা ফান্ডামেন্টাল পার্ট হলো যে এই প্রথম এখন আমরা যদি সেই 47-এর দেশভাগ পর থেকে আমরা যে দুদিকে যে মোটামুটি ভারতবর্ষের পশ্চিম এবং পূর্ব প্রান্তে দুটো থিওলজিক্যাল স্টেট আমরা তৈরি করলাম, এবং আমরা মধ্যে মধ্যে ভাবতাম যে তাদের সঙ্গে হয়তো আমরা ধর্মের কারণে দেশ ভাগ করেছি, কিন্তু মোটামুটি আমরা একটা ভদ্রস্থভাবে পাড়া প্রতিবেশীর মতো থাকতে পারবো, সেটা আমরা মাঝে মধ্যে ভাবছি, কিন্তু আমাদের ভাবনা চিন্তাটাকে ইন রিয়ালিটি সেটা করে ওঠা সম্ভব হচ্ছে না। তো এই যে আক্রমণটা, এই আক্রমণের যে বিভৎসতাটা, সেটা প্রথমত একটা নিরীহ মানুষ, একটা ট্যুরিস্টের ওপরে হলো, এবং যে জিনিসটা একেবারে কদর্য, একেবারে অবসিন, যেভাবে এক একটা মানুষকে তাদের ধর্ম আইডেন্টিফাই করে করে সেই মানুষগুলোকে তার পরিবারের সামনে তাদের মারা হলো। এই যে ঘটনাটা ঘটল ইন দ্য নেম অফ ইসলামিক ফান্ডামেন্টালিজম, এই ঘটনাটাকে যেন আজকে মানে ইসরায়েল যে ঘটনাটা হয়তো হামাসে করেছে, বা তারও আগে আজকে হিটলার যে অত্যাচারটা জুসদের ওপরে করেছিলেন, সেটাকেও অত্যন্ত মোলায়েম, মসৃণ এবং অত্যন্ত মাইল্ড বলে মনে করে। যে জিনিসটা আজকে সেই 40-50 জন ট্যুরিস্ট গ্রুপের ওপরে হয়ে গেল, আজকে সেই অ্যাট্রসিটিসটা, যে অ্যাট্রসিটি হিটলার অশউইৎজে করেছিলেন, তার থেকে কোনো অংশে এই জিনিসটা কম নয়। এটা হবার পর থেকেই ভারতবর্ষ একেবারে আঙুল তুলেছে পাকিস্তানের দিকে। এখন খানিকটা পাকিস্তানের ওপর দোষারোপ করাটা খানিকটা হয়তো আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে, খানিকটা সেটা হয়তো বাস্তব সত্য। আজকের দিনে কেন সেটা বাস্তব সত্য? আজকের দিনে কেন আজকে পাকিস্তানের লিঙ্কটা এত স্ট্রং বলে মনে হচ্ছে? প্রথমত খেয়াল করে থাকবেন যে এই ঘটনাটা ঘটেছে মঙ্গলবার, এবং খুব সম্ভব শনিবার বা শুক্রবার পাকিস্তানি চিফ অফ আর্মি স্টাফ জেনারেল আসিফ মুনির একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের সঙ্গে একমাত্র প্রতিযোগিতায় নামতে পারেন আমাদের কলকাতার কিছু কিছু র্যাডিক্যাল মানুষরা, যাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম কিছুদিন আগে। আসিফ মুনির তার ভাষণে আবার সেই টু নেশন থিওরি, আবার কতটা হিন্দুরা মুসলিমদের থেকে কত পৃথক, কত আলাদা, কাশ্মীর ইজ দ্য জাগুলার ভেন অফ পাকিস্তান, এই সমস্ত ব্যাপারে ব্যার করে তিনি বলে যাচ্ছিলেন। কাদের সামনে বলছিলেন? ইন ফ্রন্ট অফ অ্যান ওভারসিজ অডিয়েন্স। আর কে ছিল সেই হলের মধ্যে? সেই হলের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে বসেছিলেন, এবং তার সামনে ফর অলমোস্ট হাফ অ্যান আওয়ার ধরে একটা উন্মাদের মতো একটা প্রভোকেটিভ লেকচার, একটা টক তার চিফ অফ আর্মি স্টাফ দিয়ে গেছিলেন। হঠাৎ তিনি কেন ওই সেই ল্যাজে পা পড়লে যেরকম কুকুরেরা ঘেউ ঘেউ করে ওঠে, ওয়াই ওয়াজ হি বার্কিং লাইক এ ম্যাড ডগ? একটা ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে ছিল ফ্রম দ্য লাস্ট বেলুচিস্তান ইনসিডেন্ট। এই যে জাফর এক্সপ্রেসের ওপর যে ইনসিডেন্টটা হয়েছে, আমরা যেরকম সব জিনিসেই বলি পাকিস্তান 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 ইনভলভড আছে, আজকে পাকিস্তানে
বেলুচিস্তানে সেপারেটিস্ট প্রবলেম হচ্ছে, আফগানিস্তান বর্ডারের আনস্টেবল অবস্থা, সিন্ধের পরিস্থিতিও ভালো নয়, এবং পাকিস্তানের বিভিন্ন পকেটস অ্যান্ড ডিফারেন্ট পকেটস অফ পাকিস্তান যে সেপারেটিজম এবং ডিসস্যাটিসফ্যাকশনগুলো হচ্ছে, তারা এর পিছনে ইন্ডিয়ার ইনভলভমেন্ট দেখছে। জাফর এক্সপ্রেসের ঘটনায় পাকিস্তান আর্মি একেবারে নাস্তানবুদ লেজে গোবরে হয়েছিল, এবং তারাও পুরো প্রায় দোষটার সিংহভাগ ঠেলে দিয়েছিল আমাদের উপর। তাহলে আসিফ মুনিরের সেই অবসিন ভাষণটার যাকে বলে প্রতিধ্বনি তখনও মিলিয়ে যায়নি, সেটা মেলাতে না মেলাতেই এই ঘটনাটা ঘটল। যে চারজনের ইনভলভমেন্টের কথা হচ্ছে, সেই চারজনের মধ্যে তিনজন নাকি আইডেন্টিফাইড পাকিস্তানি ন্যাশনালিস্ট। সেটা ভারতবর্ষকে খুব একটা হয়তো আজকে আশ্চর্য করে না। আমি পাকিস্তান মিডিয়ায় কিছু রিয়াকশন দেখছিলাম গত দুদিন ধরে। পাকিস্তান যথেষ্ট বিব্রত, এবং পাকিস্তান এখন আবার খানিকটা বেশি ফাঁপড়ে পড়েছে, কারণ পাকিস্তানের মাথার থেকে ডোনাল্ড ট্রাম্প ওরফে আমেরিকার সাপোর্টটা এখন প্রায় নেই বললে হয়। তার ফরেন এইড বন্ধ হয়ে গেছে, এবং সেই রকম একটা পরিস্থিতিতে পাকিস্তান কি করত? পাকিস্তান সঙ্গে সঙ্গে ছুটত আরেক বড় দাদার কাছে, তার নাম হচ্ছে চায়না। দ্য কারেন্ট সিচুয়েশন ইজ যে চায়না আর যাই করুক, এই পরিস্থিতিতে পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? চায়নার এক্সপোর্টস আর ডাউন বাই 1/3। কেউ বলছে 40% রিডাকশন ইন চায়নার এক্সপোর্টস হয়েছে এই ট্রাম্পের সঙ্গে 145% ট্যারিফের যুদ্ধে। আর চায়নাকে যদি চায়নার অর্থনীতি ইজ কমপ্লিটলি এক্সপোর্ট ওরিয়েন্টেড। আফটার ইউনাইটেড স্টেটস, চায়নাকে নির্ভর করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের ওপর আর ভারতবর্ষের ওপর। চায়না যতটা এন্টায়ার ইউরোপিয়ান ইউনিয়নকে এক্সপোর্ট করে, প্রায় ততটাই চায়না একমাত্র ভারতবর্ষকে এক্সপোর্ট করে। সুতরাং এখন যদি আবার ভারতবর্ষ রাগ করে বলে যে তারা চাইনিজ এক্সপোর্ট কমিয়ে দিচ্ছে, তাহলে ভারতবর্ষের হয়তো কিছুটা গায়ে আঁচ লাগবে, কিন্তু চায়নার টলমলে অবস্থা হবে। সো ইন দিস সিচুয়েশন China will not find Pakistan will not find Chinese support in this instance. ভারতবর্ষ যে রিট্যালিয়েশনগুলো করলো এগেনস্ট পাকিস্তান, তার মধ্যে কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট স্টেপ হলো, যে স্টেপটা আমরা কালকে শুনলাম, যে ইন্দাস ওয়াটার ট্রিটিটাকে এখন প্রায় অ্যাবেন্সের কথাটা মানে কি? ইন সাসপেনশন। ইন্দাস ওয়াটার ট্রিটির মধ্যে জওহরলাল নেহরু ইনভলভ ছিলেন, এবং 1960 সালে পাকিস্তানের যে অঞ্চলটা, সেই অঞ্চলের যদি পশ্চিম দিকটা চিন্তা করেন, বেলুচিস্তানের এরিয়া ইজ অলমোস্ট লাইক হাফ অফ ইন্ডিয়া। সেখানে কোনো কাকপক্ষী থাকে না বললে হয়। সেখানে নট ইভেন আ ব্লেড অফ গ্রাস গ্রোজ ইন বেলুচিস্তান। কমপ্লিটলি একটা অনুর্বর জায়গা। এন্টায়ার ইরিগেশনাল অ্যাগ্রিকালচারাল বেল্ট অফ পাকিস্তান হচ্ছে অ্যালং দি ইন্ডাস রিভার, এবং ইন্ডাস যে ট্রিবিউটারিজগুলো দিয়ে ফর্মড হচ্ছে, ওই ঝিলাম, চিনাব, রবি, বেয়াস, সাটলেজ, তার মধ্যে যে তিনটে ইস্টার্ন ট্রিবিউটারি, রবি, বেয়াস এবং সাটলেজ, এই রবি, বেয়াস এবং সাটলেজ ভারতবর্ষের মধ্যে দিয়ে আসছে, কাশ্মীরের মধ্যে দিয়ে আসছে। সুতরাং ওই অঞ্চলে যদি ভারতবর্ষ সেই জলের সাপ্লাইতে হাত দেয়, তাহলে পাকিস্তানের রিভার রিলেটেড যে ওয়াটার সাপ্লাইটা, ডেফিনেটলি তার প্রায় 60%-এর ওপর ওয়াটার সাপ্লাইতে একটা হাত পড়বে। দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট স্টেপ। আর ওই পাকিস্তানি ডিপ্লোম্যাটদের চলে যেতে বলা, ভিসা না দেওয়া, এগুলো করা, এগুলো আমার মনে হয় পাকিস্তানেরও গা সওয়া হয়ে গেছে। আর পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে যে একটা খুব ফ্রি ফ্লো অফ পিপল এটসেট্রা হতো, সেটা কখনো হতো না। পাকিস্তান যদি একটা জিনিসে নড়ে বসে থাকে, দ্যাট ইজ দ্য ইন্ডাস ওয়াটার ট্রিটি। তবে যতদূর ধারণা
যে আফটার সাম অ্যামাউন্ট অফ যে যখন যদি কথাবার্তা ডিপ্লোমেসির মধ্যে দিয়ে পাকিস্তান আমেরিকার ওপর ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে, ইউনাইটেড নেশনসের ওপর প্রেশার ক্রিয়েট করবে, কারণ ইন্ডাস ওয়াটার ট্রিটিটা ইজ আ মাল্টিল্যাটারাল ট্রিটি, এটা ইন্ডিয়া পাকিস্তানের দ্বিপাক্ষিক ট্রিটি নয়, এর মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক ইনভলভড, এর মধ্যে আমাদের খুব সম্ভব ইউনাইটেড স্টেটসেরও একটা সেই দাদুর উইলে সাক্ষী রাখার মতো ইউনাইটেড স্টেটস, ফ্রান্স, ওয়ার্ল্ড ব্যাংক অনেকে এর মধ্যে কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন, ইনভলভড আছেন। সুতরাং পাকিস্তান ডেসপারেটলি ইন্টারন্যাশনাল প্রেশার ক্রিয়েট করবে টু লিফট দি অ্যাবেন্স অন ইন্ডাস ওয়াটার ট্রিটি। কাশ্মীরের সমস্যাটা নিয়ে ইদানিং সময় বিজেপি যে পদক্ষেপগুলো নিয়েছিল, কাশ্মীরকে সেই নতুন জামাই করে স্বাধীনতার পর থেকে যে রেখে দেওয়া, যে একবার আমাদের পণ্ডিত নেহেরু শেখ আবদুল্লার পিঠ চাপড়ে তাকে শুধু কাশ্মীরের চিফ মিনিস্টার নয়, কাশ্মীরকে বলা হতো প্রাইম মিনিস্টার। কাশ্মীরের আবার নিজের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল। ভারতবর্ষের অন্য লোকেরা কাশ্মীরে গিয়ে সেখানে ওই ঘুরে বেড়ানো ছাড়া তারা বসবাস করা, ব্যবসা বাণিজ্য করা, প্রপার্টি করার মধ্যে প্রচুর প্রতিবন্ধকতা ছিল, যার খানিকটা, সবটা না, খানিকটা ঘুচে গেছে আফটার অ্যাব্রোগেশন অফ 370। কিন্তু হয়তো একটা প্রশ্ন আজকে উঠছে, সেই প্রশ্নটা হলো যে কাশ্মীরের যে বর্তমান যে অবস্থাটা, যে কাশ্মীরের মানুষের কাছে সব সময় অ্যাক্রস দ্য বর্ডার পাকিস্তান থেকে একটা ঝামেলা পাকাবার একটা সুযোগ, একটা হাতছানি থাকছে। কাশ্মীরের নিজের যে পলিটিক্যাল লিডাররা, সেই ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, সেই আমাদের সাঈদের মুফতি মোহাম্মদ সাঈদ, তার মেয়েরা, তার বংশধরেরা, এদের মধ্যে না বুদ্ধি আছে না মেরুদণ্ড আছে, এবং এরা 70 বছর ধরে কাশ্মীরকে অ্যাডমিনিস্টার করে তারা ঘিটা চেটেপুটে খেয়েছে, ভারতবর্ষের গণতন্ত্রের ঘিটা চেটেপুটে খেয়েছে, কিন্তু কাশ্মীরকে কোনো জায়গায় তারা আনতে পারেনি। তাই নিশ্চয়ই আমাদের এটা ভাবতে হবে যে দরকার হলে পার্লামেন্টস অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন করে, যে প্রয়োজন হলে আরও 10 বছর কাশ্মীরকে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে রাখার প্রয়োজন হলেও হতে পারে। আর কাশ্মীর তো ভারতবর্ষের সেই 30টা রাজ্যের মধ্যে একটা রাজ্য, একটা অঞ্চল। তাহলে কাশ্মীর কি আজকে একটা সেই ধর্মীয় থিওলজিক্যাল থিম পার্ক হিসেবে থাকবে? ওটা তো একটা রাজ্য, ওটা তো একটা অভয়ারণ্য নয়, ওটা তো একটা থিম পার্ক নয়, ওটা তো একটা নিকো পার্ক নয়। তাহলে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আজকে কলকাতার পপুলেশন মিক্স দেখুন, কলকাতায় যদি একটা পপুলেশন সেন্সাস করেন আজকে, বলে কলকাতার সবথেকে কমন পদবী বা সারনেম হবে আগরওয়াল, মুখার্জি, ব্যানার্জি, চক্রবর্তী নয়। ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে আজকে নর্থ ইন্ডিয়ান স্টেটসের মধ্যে সাউথ ইন্ডিয়ার লোকেরা আছে, ওয়েস্ট ইন্ডিয়ার মানুষরা আছে। এই যে ইন্ডিয়ার যে পপুলেশন ক্যারেক্টারিস্টিক, যেটাকে ডেমোগ্রাফি বলে, আজকে ভারতবর্ষের সেই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াস পপুলেশন, সেটাকে তো কাশ্মীরের মধ্যে প্রতিফলিত হতে হবে। সেই 1990 সালে ওখানে ঝাঁটাপেটা করে কাশ্মীরে পণ্ডিতদের বার করে দিয়েছিলেন। তারপর থেকে যে কাশ্মীরি পণ্ডিতদের রিহ্যাবিলিটেট করার যে প্রোগ্রামগুলো ছিল, সেগুলো এমন কিছু একটা সাকসেসফুল হয়নি। কেন হয়নি? কারণ সেখানে স্কুল, কলেজ, শিক্ষা দীক্ষা, ইন্ডাস্ট্রি, অকুপেশন, এমপ্লয়মেন্ট, এই ব্যাপারগুলো অত্যন্ত হালকা পাতলাভাবে আছে। তাহলে নিশ্চয়ই আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ভাবতে হচ্ছে যে আমি সেখানে দরকার হলে কিছু ইউনিভার্সিটি, কিছু আমাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, কিছু আমাদের অ্যাকাডেমিক ফ্যাসিলিটি করে আজকে ভারতবর্ষ থেকে অন্য মানুষদেরও কাশ্মীরে গিয়ে বসবাস করার, কাশ্মীরের পপুলেশনের একটা পার্ট হবার ব্যবস্থা করতে হবে। কারণ কাশ্মীর একটা রাজ্য, কাশ্মীর একটা চিড়িয়াখানা নয়।
সুতরাং কাশ্মীরের মধ্যে যদি সবসময় একটা চিড়িয়াখানা ভাব থেকে যায়, তাহলে আমরা একমুখে কাশ্মীরকে একটা অভয়ারণ্য করে রেখে দেবো, একটা চিড়িয়াখানা করে রেখে দেবো, আবার আমরা ভান করব যে কাশ্মীর ইজ আ পার্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। এই দুটো একসঙ্গে সত্য হতে পারে না। তাই কেবল পাকিস্তান, হ্যাঁ নিশ্চয়ই পাকিস্তান ইনভলভড হলে পাকিস্তানের ওপর যথাসম্ভব স্ট্রংগেস্ট মেজার্স নেমে আসুক, কিন্তু ভারতবর্ষের দ্য ক্যারেক্টার অফ ইন্ডিয়া, সেই ক্যারেক্টার অফ ইন্ডিয়াটা যদি ধীরে ধীরে কাশ্মীরের মধ্যে প্রতিফলিত না হয়, তাহলে কাশ্মীর আমাদের ওই গলায় একটা কাঁটা হিসেবে থেকে যাবে। কাশ্মীরকে কখনোই আমরা একটা মিষ্টি পানীয় বলে তাকে পান করতে পারবো না। আরও কতগুলো কথা যেটা আজকে আমাদের সাধারণ মানুষদের যথেষ্ট নাড়া দিয়েছে, যে আমরা এই সময় আমাদের সিকিউরিটি, আমাদের পুলিশ, আমাদের আর্মির ওপরে একটা তীব্র আক্রমণ করতে চাই না, কিন্তু ডেফিনেটলি এই সাধারণ মানুষের ভিডিওর থেকেই দেখা যাচ্ছিল, যেখানে শ্রীনগরের আশেপাশে বলে যে প্রতি 10 ফুট 20 ফুট অন্তর অন্তর সোলজাররা দাঁড়িয়ে থাকতো। এই যে একটা ট্যুরিস্টদের ঢল নেমেছিল, সেই ট্যুরিস্টদের প্রোটেকশন দেওয়ার জন্যে কোথায়? পহেলগাঁওয়ের একটা জায়গায় যেখানে নাকি যাতায়াত করতে 1.5 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টার আগে কোনো অ্যাম্বুলেন্স সেখানে আসতে পারেনি। এই রকম একটা মোটামুটি একটা ফার রিমুভড জায়গায় সেখানে তো কোথাও কোনো সিকিউরিটি ফোর্স দেখা গেল না। একদিকে সিকিউরিটি ফেলিয়ার, অন্যদিকে ইন্টেলিজেন্স ফেলিয়ার। ভারতবর্ষের ডিফেন্স মেকানিজমের উপর অনেক প্রেশার আছে, অনেক চাপ আছে। আমাদের দেশ হয়তো ধীরে ধীরে কিছুটা তার হয়তো অর্থনৈতিক ক্ষমতাটা হয়তো বাড়ছে, কিন্তু সেটা লাফিয়ে বাড়ছে না, সেটা ধীরে ধীরে বাড়ছে। ভারতবর্ষ 1.9 to 1.8% জিডিপি খরচা করে তার ডিফেন্সের ওপরে। সারা বছরের খরচাটা গিয়ে থাকে 6.5 লক্ষ কোটি টাকার ওপর, অ্যাবাউট $57 বিলিয়ন। শুনে সংখ্যাটা মনে হয় বিরাট। আমাদের ইকুয়াল পপুলেশন হচ্ছে চায়নার। চায়না আমাদের ইকুয়াল পপুলেশনে তার ডিফেন্স স্পেন্ডিং হচ্ছে $300 বিলিয়ন। কেন? কারণ চায়নার ইকোনমি আমাদের ইকোনমির থেকে 12 থেকে 15 গুণ বড়, 15 টাইমস বিগার। রাশিয়ার নাকি আজকে খুব হার্ট প্রেসড অবস্থা, সেই রাশিয়ার ডিফেন্স স্পেন্ডিং হচ্ছে $125 বিলিয়ন, ভারতবর্ষের ডিফেন্স স্পেন্ডিংয়ের প্রায় 2.5 গুণের ওপর। আর আমেরিকার কথা তো বাদ দিন, 26 কোটি জনসংখ্যার ওপরে তার ডিফেন্স বাজেট হচ্ছে $500 বিলিয়ন। আর ভারতবর্ষের যে অসুবিধেটা, সেই অসুবিধে হচ্ছে যে আমরা আমাদের এই বিপুল জনসংখ্যাকে নিয়ে হয়তো বলছি যে আমরা আর কয়েক বছরের মধ্যে 3rd কি 4th লার্জেস্ট ইকোনমি হব, কিন্তু আমাদের পার ক্যাপিটা ইনকাম বা মাথা পিছু আয়টা সেইভাবে তত্তর করে বাড়ছে না, অ্যারাউন্ড $2,700-2,800। পৃথিবীর 180টা দেশের মধ্যে আমরা 125 নম্বরে আছি। চায়নার পার ক্যাপিটা ইনকাম ইজ মোর দ্যান $15,000। তার মানে আজকে কেবল আমাদের মানুষের ওপর রাগ করলে চলবে না, তাদের ওপর শুধু কামড়াকামড়ি গালিগালাজ ছুঁড়ে দিলে চলবে না। আমাদের ডিফেন্সকে স্ট্রং করতে গেলে আমাদের অর্থনীতিকে, আমাদের ন্যাশনাল ইকোনমিকে আরও অনেক বেশি এবং আরও অনেক তাড়াতাড়ি সেটাকে আমাদের স্ট্রং করতে হবে। এর মধ্যে কিছু খুচরো খাচরা খবরাখবর থাকে, যেটা হয়তো আমাদের একটা কমন ইন্ডিয়ান সিটিজেনকে বিব্রত করে। কি বিব্রত করে? যে আমরা এই যে আর্মির পিছনে যত খরচা করছি, তার প্রায় 1/3 ইনকাম চলে যাচ্ছে খালি মাইনে দিতে আর পেনশন দিতে। The actual expenditure on modernization of Indian Army is less than 30%. সেটা খুব কাজের কথা নয়। আর যখন বিভিন্ন সময়ে ইন্ডিয়ান আর্মিকে মডার্নাইজেশন করার জন্যে অগ্নিপথ, অগ্নিবীর স্কিম, প্রক্রিওরমেন্ট অফ ওয়ার প্লেনস ইত্যাদি নিয়ে কথা হচ্ছে, তখন অতি সহজে এই ব্যাপারগুলো একটা পলিটিক্যাল কামড়াকামড়িতে গিয়ে দাঁড়াচ্ছে।
এই ব্যাপারগুলোকে আমাদের একটা পলিটিক্সের ঊর্ধ্বে উঠে যেটুকু আর্থিক সামর্থ্য আজকে ভারতবর্ষের হাতে আছে, সেই আর্থিক সামর্থ্যকে সঠিকভাবে খরচা করে বিয়ন্ড পলিটিক্যাল স্মল টাইম পলিটিক্যাল রাইভালরি আজকে ইন্ডিয়ান ডিফেন্স মেকানিজমকে আমাদের স্ট্রং করতেই হবে। আর আশা করি এই কথাটা ঠিক নয়, কিন্তু এই তথ্যটা আমাদের পাবলিক ডোমেইনে আছে যে গত বছরের যে প্রতিরক্ষা বাজেট, সেই প্রতিরক্ষা বাজেটের থেকে নাকি 13 না 14,000 কোটি টাকা নাকি আমরা খরচা করতে পারিনি। সেই 13 না 14,000 কোটি টাকা নাকি গভর্নমেন্টের কাছে ফেরত গেছে। ভালো লাগছে না শুনতে। একদিকে আমরা 14,000 কোটি টাকা ফেরত দিচ্ছি, একদিকে আমাদের প্রায় 1 লক্ষ ভ্যাকেন্সি রয়েছে ইন্ডিয়ান আর্মিতে, আর অন্যদিকে যখন দেখছি যে সেই 100টার ওপরে মানুষ অসহায়ভাবে পাহেলগামের সেই উপত্যকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কিছু নৃশংস জঙ্গির গুলি খেতে হলো, সেটা দেখতে ভালো লাগছে না। সাধারণ মানুষের, টেকনোক্র্যাটিক ইন্ডিয়ারও এখানে একটা দায়িত্ব আছে, এখানে একটা রেসপন্সিবিলিটি আছে। খালি ইমোশন দিয়ে, খালি আমরা কিছু আবেগ দিয়ে, আর কিছু আমরা তাৎক্ষণিক দেশপ্রেম দিয়ে সমস্ত জিনিসকে রিজলভ করতে পারবো না। একটা ছোট কথা আপনাদের সামনে বলি, এই যে আমরা ডিফেন্স স্পেন্ডিংয়ের কথা বলছি, 60,000 কোটি টাকা খরচা হয়, 60,000 থেকে 80,000 কোটি টাকা খরচা হয় কেবল আমাদের এয়ারক্রাফট, এই রাফায়েল 36টা রাফায়েল এয়ারক্রাফট, তারপর কিছুটা নেক্সট জেনারেশন অফ এয়ারক্রাফট আমাদের এয়ার ডিফেন্স করতে। কেন জানেন? কারণ আমরা যারা ভারতবর্ষের মধ্যে যারা টেকনোক্র্যাটসরা আছি, যারা ইঞ্জিনিয়ার, যারা টেকনিক্যাল লোকজন, এই যে এতগুলো আইআইটি, এতগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমরা প্রায় রাজ্যে রাজ্যে শহরে শহরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটস করে আমরা ভরিয়ে দিয়েছি। যে জেট ইঞ্জিন 1930 সালে আবিষ্কার করা হয়েছিল, আজও ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা একটা জেট ইঞ্জিন তৈরি করে উঠতে পারছে না। তারা ইঞ্জিনিয়ারিং কোর্সটা হয়তো শেষ করেই পরের দিন লাইন লাগাচ্ছে কোথায় বিদেশে তারা পালিয়ে যাবে বলে। দ্যাট ইজ নট দ্য স্পিরিট অফ দ্য কান্ট্রি। এবং এই কতগুলো জিনিসের জন্যে আজ যেখানে ভারতবর্ষে আমাদের থেকে অনেক বেশি মাথাপিছু আয়, আমাদের থেকে অনেক বেশি অ্যাফ্লুয়েন্ট, আজকে ভারতবর্ষ যদি পৃথিবীর প্রায় 100টা দেশ থেকে মানুষের চিকিৎসা করতে পারে ফর মেডিকেল ট্যুরিজম, আজকে সেই ভারতবর্ষে যেখানে বছরে হাজার হাজার ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, সেই ভারতবর্ষ একটা জেট ইঞ্জিন তৈরি করতে পারে না, যার জন্যে আমাদের এই দেশের একটা লো পার ক্যাপিটা ইনকাম দেশকে প্রায় 80,000 কোটি টাকা প্রতি বছর খরচা করে পৃথিবীতে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন দেশ থেকে সেই রাফায়েল এয়ারক্রাফট কিনতে হয়, F-16 আনতে হয়, তেজাস এয়ারক্রাফট এখনও তৈরি হয় না, কাবেরি ইঞ্জিন বলে একটা ইঞ্জিন প্রজেক্ট এখনও চলছে, সেটা কবে ঠিক হবে জানি না। আমাদের দেশে বিদেশে আপনারা যারা ইঞ্জিনিয়াররা আছেন, যদি নিজের দেশের জন্যে, নিজের মানুষের জন্যে এইটুকু সহমর্মিতা আপনাদের থাকে, আসুন অ্যাডভাইস আওয়ার ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন। আমরা বন্দুক বানাতে পারলে, আমরা ট্যাঙ্ক বানাতে পারলে, আমাদের দেশের এই কষ্টার্জিত হাজার হাজার কোটি টাকা কতগুলো অ্যাভারেজ ওয়ার প্লেনকে, আপার এন্ড ওয়ার প্লেন আপনি কিনতে চান কিছু কিনতে পারেন, কিন্তু অ্যাভারেজ ওয়ার প্লেন কেনার জন্যে এই যে টাকাগুলো আমাদের ঝরঝর করে বেরিয়ে যাচ্ছে, দিস হ্যাজ টু বি স্টপড। এই যে দায়িত্বটা টু প্রোটেক্ট ইন্ডিয়া, টু ফর্টিফাই ইন্ডিয়া, এই দায়িত্বটা কেবল আমরা নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দেবো, কেবল আমাদের সরকারের হাতে ছেড়ে দেবো, সেটা করলে হবে না। আমরা চাইব কাশ্মীর শান্ত হোক, আমরা চাইব যে কাশ্মীর যথার্থভাবে ভারতবর্ষের একটা রাজ্য হিসেবে কাশ্মীর আত্মপ্রকাশ করুক। আর আমরা অনুরোধ করব
যারা দেশের পলিসি মেকার, যে কাশ্মীরকে ওরকম একটা চিড়িয়াখানার মতো রেখে দেবেন না। লেট কাশ্মীর গেট ইন্টিগ্রেটেড উইথ রেস্ট অফ ইন্ডিয়া ইন আ প্রপার ওয়ে। আর ভারতবর্ষকে প্রতিরক্ষা দিতে গেলে কেবল আমাদের জওয়ানদের ওপর, কেবল আমাদের সোলজারদের ওপর দেখলে চলবে না। শিক্ষিত ভারতবর্ষ, টেকনোক্র্যাটিক ইন্ডিয়ার একটা দায়িত্ব আছে টু এম্পাওয়ার আওয়ার ডিফেন্স মেকানিজমস। নমস্কার।